হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমাদের লেকচার 4-এ আমরা মূলত আমাদের গত ক্লাসের যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই কন্টিনিউ করব, অর্থাৎ স্টিরিওকেমিস্ট্রি থেকেই কন্টিনিউ করব। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে মূলত আরএস নোমেনক্লেচার বা ইজেড নোমেনক্লেচার এই ধরনের কিছু স্টিরিওকেমিস্ট্রির একেবারে মূল জায়গাগুলো, যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে এবং বিভিন্ন জেই নিট এই ধরনের এক্সামগুলোতে ইম্পর্টেন্ট, সেই পার্টগুলো আজকের ক্লাসে কন্টিনিউ করা হবে। তো আজকের ক্লাসে আমরা স্টিরিওকেমিস্ট্রির যে পার্টটা থেকে শুরু করব সেটা হচ্ছে প্রজেকশন ফর্মুলা বা অভিক্ষেপ সংকেত। তো প্রজেকশন ফর্মুলা বা অভিক্ষেপ সংকেত বলতে কি বুঝি মূলত সেটা আগে বলে নেব। আমরা বলেছিলাম যে স্টিরিওকেমিস্ট্রি মানে হচ্ছে যে স্পেসে কোনো একটা মলিকুল কিভাবে ওরিয়েন্টেড আছে সেটাকে বোঝানো হয়, যে মাধ্যমে সেটাকেই বলা হয় মূলত স্টিরিওকেমিস্ট্রি। তো আমরা যদি বলি যে একটা মিথেন অর্থাৎ CH4 এটা একটা 3D স্পেসে কিভাবে ওরিয়েন্টেড থাকে, আমরা সবাই জানি যে এটা টেট্রাহেড্রাল ভাবে থাকে, অর্থাৎ কার্বনটা এরকম মাঝখানে, বাকি হাইড্রোজেন গুলো এরকম ভাবে থাকে চতুস্থলক হিসাবে এইভাবে। তো এটা হলো তার 3D ওরিয়েন্টেশন। কিন্তু আমরা এইভাবে কোনো একটা মলিকুলকে জেনারেলি লিখবো না আরএস নোমেনক্লেচার বা ইজেড নোমেনক্লেচার বা এই ধরনের বিভিন্ন নোমেনক্লেচার গুলোর ক্ষেত্রে আমরা মলিকুলকে যতটা সিম্পলিফাই ওয়েতে আমরা দেখানো সম্ভব সেটাই করার চেষ্টা করব। তো সেই কারণেই এই প্রজেকশন ফর্মুলাগুলো মূলত আসে। প্রজেকশন ফর্মুলার মধ্যে মূলত 4টে ধরনের প্রজেকশন ফর্মুলা হয়। একটা হচ্ছে ফিশার, একটা হচ্ছে ফ্লাইং ওয়েজ, আর একটা হলো নিউম্যান এবং একটা হলো সোহার্স। এই লাস্টের দুটো সাধারণত এইচএস লেভেলে প্রয়োজন নেই, প্রথম দুটো দিয়েই আমাদের কাজ চলে যাবে। তো আমরা আসছি ফিশার প্রজেকশন ফর্মুলাতে। ফিশার প্রজেকশন ফর্মুলা মূলত বোঝানো হয় যে একটা টেট্রাহেড্রাল, আমরা সাধারণত বলেছিলাম যে স্টিরিওকেমিস্ট্রিতে আমরা কাইরাল বা একাইরাল বা অ্যাসিমেট্রিক সেন্টার এইগুলো সব দেখব শুধুমাত্র sp3 কার্বন যুক্ত বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে। তো sp3 হলে আমরা জানি যে সেটা সাধারণত টেট্রাহেড্রাল হয়। টেট্রাহেড্রাল হলে তার যে কোনো দুটো বন্ড আমরা জানি একটা নির্দিষ্ট প্লেনে থাকে। একটা টেট্রাহেড্রাল জিনিস, তো আমরা ধরলাম যে এই দুটো বন্ড যদি আমাদের নির্দিষ্ট একটা প্লেনে থাকে, তাহলে আর একটা বন্ড হয় সেই প্লেনের থেকে পেছন দিকে আছে, আর অন্য বন্ডটা ঠিক সেই প্লেনের উপর দিকে আছে। অর্থাৎ আমি টেট্রাহেড্রাল মানে বলতে চাইছি যে যে কোনো দুটো বন্ড যদি ঠিক এইভাবে আমার একটা প্লেনের মধ্যে থাকে, তাহলে বাকি বন্ড দুটোর মধ্যে একটা হয় আমার এই দিকটাতে পিছিয়ে আছে আর একটা সামনের দিকে এগিয়ে আছে। এই দুটো একটা সেম প্লেনে আছে, বাট বাকি দুটো ঠিক তার পারপেন্ডিকুলারলি সামনের দিকে একটা পেছনের দিকে একটা, এইভাবে থাকে টেট্রাহেড্রাল স্ট্রাকচার গুলো আমরা জানি। তো সেই টেট্রাহেড্রাল স্ট্রাকচার গুলোকে আমরা যখন দেখাবো, তো ফিশার প্রজেকশন ফর্মুলার মাধ্যমে সেগুলোকে আমরা দেখানোর ক্ষেত্রে কি করি, ফিশার প্রজেকশন ফর্মুলাটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা মূলত এইভাবে দেখানো হয়ে থাকে। অর্থাৎ আমি দর্শক, তো আমার রেসপেক্টে যে বন্ড দুটো সামনের দিকে উঠে আসছে সেই বন্ড দুটোকে এইভাবে হরাইজন্টালি দেখানো হয়, আর যে বন্ড দুটো আমার থেকে পিছিয়ে যাচ্ছে সেই বন্ড দুটোকে এইভাবে ভার্টিক্যালি দেখানো হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে একটা মলিকুলের যদি এই অবস্থাটা থাকে দুটো বন্ড, আর বাকি দুটো বন্ড হয়তো এইভাবে আর এইভাবে আছে, তাহলে যে বন্ড দুটো আমি সামনে থেকে দেখছি যে আমার দিকে সরে আসছে, এরকম যেটা আছে আর এটা, এই দুটো আমার দিকে সরে আসছে, তো এই দুটোকে আমরা অ্যাবভ দা প্লেনে ভাববো, অর্থাৎ এইভাবে ভার্টিক্যাল হরিজন্টালি দেখবো। আর যে বন্ড দুটো আমার পেছন দিকে আছে, অর্থাৎ আমি যদি এখানে থাকি তখন এখান থেকে এটা দেখছি, তো এটা আমার পেছনে যাচ্ছে, এটাও আমার পেছনে যাচ্ছে, তো সেই দুটোকে আমরা জেনারেলি এইভাবে ভার্টিক্যালি রাখবো। এটাকে বলা হয় ফিশার প্রজেকশন ফর্মুলা। যদিও আমাদের ফিশার প্রজেকশন ফর্মুলা আমরা যখন ইউজ করি তখন সেটাকে জেনারেলি এইভাবে দেখানো হয়, এইভাবে দেখানো হয় না, এইভাবেই দেখানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ফিশার প্রজেকশন ফর্মুলার বিভিন্ন নিয়ম আছে, আমি যাকে তাকে নিয়ে যেখানে সেখানে বসাতে পারি না। সাপোজ
যদি এরকম জিনিস থাকে, একটা কার্বন, একটা OH, একটা H, একটা CH3, একটা Cl, বাস। তো এটাকে আমি যখন ফিশার প্রজেকশনে লিখব তখন আমি যে কোনো ভাবে লিখতে পারি যে চার জায়গাতে থাকলো, এবার সেটার আরএস নোমেনক্লেচার কিভাবে করতে হয় সেটা আমি পরে বলছি। কিন্তু এই ফিশার প্রজেকশনের একটা খুব কনভেনশনাল একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে মোস্ট অক্সিডাইজড পার্টটাকে সবসময় উপরে রাখতে হবে আর লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে সবসময় নিচে রাখতে হবে। অর্থাৎ হাইড্রোজেনকে আমি রাখবো নিচে, উপরে রাখবো মোস্ট অক্সিডাইজড পার্ট যেটা সেটা, অর্থাৎ এই OH পার্টটাকে, আর এদিকটাতে ক্লোরিন রাখলাম, এদিকটাতে CH3 রাখলাম। কিন্তু তার মানে এই নয় যে সব ক্ষেত্রেই এইভাবেই আমার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। আমি যখন কোনো একটা অন্য প্রজেকশন থেকে ফিশারে নেব তখন আমাকে এই ওয়েতেই তাকে কনভার্ট করতে হবে, এটাই হলো নিয়ম। কিন্তু এটাকে তো আমি 180 ডিগ্রি ইন দা প্লেন ঘুরিয়ে দিতে পারি, তাহলে তো আর এটা জায়গায় থাকবে না, তখন এটা আবার নিচে চলে আসবে। তার মানে যে সেটা ভুল তা নয়, কিন্তু আমি যখন কনভার্ট করব কোনো একটা থেকে এখানে তখন আমাকে এই রুলটা মেনটেন করতে হবে। ক্লিয়ার? তো এরপর আসছে ফ্লাইং ওয়েজ। ফ্লাইং ওয়েজটা আর কিছুই না, জাস্ট এটা যেটা আমি সবার প্রথমে বললাম, যে কোনো দুটো বন্ড একটা প্লেনে থাকবে, যে কোনো দুটো বন্ড একটা প্লেনে থাকবে এই প্লেনটাতে, আর তার সামনের দিকে একটা পেছনের দিকে একটা, এটাকে বলা হয়ে থাকে মূলত ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা। এরপর আসছে নিউম্যান। নিউম্যান মূলত সাধারণত যাদের ক্ষেত্রে করা হয় মিনিমাম 2 কার্বন সিস্টেম থাকতে হবে, সেক্ষেত্রে মূলত নিউম্যান প্রজেকশনটাকে কাজে লাগানো হয়। কেমন? নিউম্যান প্রজেকশনের ক্ষেত্রে এইভাবে দুটো কার্বন সিস্টেম দিয়ে যদি আমরা কিছু একটা লিখি, হাইড্রোজেন CH3 Br, ঠিক একইভাবে এইদিকেও লিখলাম হাইড্রোজেন CH3 Cl। এবার মিনিমাম দুটো কার্বন সিস্টেম বলেছি, এখানে অন্য কিছু থাকতে পারতো, OH থাকতে পারতো, তাহলে দুটো কার্বন সিস্টেম হতো। এক্ষেত্রে যা খুশি হোক মিনিমাম দুটো কার্বন হতে হবে। তো এটাকে যদি আমরা C1, এটাকে যদি C2 হিসাবে ভাবি, অ্যাকচুয়ালি সেটা তো হয় না, IUPAC নিয়ম অনুযায়ী এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 বলতে হবে, যেহেতু লংগেস্ট কার্বন চেন। তো আমি এটাই ধরি 3 এবং 2 এর যে কার্বনটা, এদেরকে যদি আমি ভাবি তাহলে এদের নরমাল স্ট্রাকচারটা এইভাবে আমি লিখলাম ফর্মুলাটা, কিন্তু নিউম্যান প্রজেকশন ফর্মুলাটা আমি এদেরকে কিভাবে দেখাবো সেটাই হলো প্রশ্ন। নিউম্যানের ক্ষেত্রে দুটো কার্বন সিস্টেম বলেছি মিনিমাম থাকতে হবে, এবং সেই দুটোর রেসপেক্টেই নিউম্যানটা হয়। যদি 4টে আছে বলে 4টের রেসপেক্টে একটা নিউম্যান, সেটা হয় না। প্রতি দুটো কার্বনের রেসপেক্টে একটা করে নিউম্যান প্রজেকশন হতে পারে। তো সেক্ষেত্রে কি হয় যে এরকম একটা সার্কেল ড্র করা হয় এবং তার একটা সেন্টার থাকে, সেই সেন্টারটা মিন করে যে কোনো একটা কার্বনকে, আর গোটা সার্কেলটা মিন করে ঠিক তার পাশের কার্বনকে। অর্থাৎ বলা হচ্ছে যে এই দুটো কার্বন যদি আমি ভাবি যে এইভাবে আছে, তো এখানে একটা আছে কার্বন, এই কার্বনের সাথে একটা ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা CH3 আছে, ঠিক তার পেছনের কার্বনটার সাথেও একটা CH3 আছে, একটা ব্রোমিন আছে, একটা হাইড্রোজেন আছে। এবারে আমি বললাম যে মলিকুলটাকে আমি এভাবে তো দেখছিলাম বোর্ডে, কিন্তু আমি এবার এভাবে দেখবো না, মলিকুলটাকে আমি এভাবে দেখবো, অর্থাৎ সামনে দাঁড়িয়ে এইভাবে দেখবো। তাহলে আমার সামনে যে কোনো একটা কার্বন সরাসরি পড়বে, সেটা আমি যদি বলি C2, তাহলে এই C3টাকে কি আমি আর দেখতে পাবো? এটা একদম সামনে থেকে দেখলে এটা দেখা যাবে না। যেটা দেখা যাবে না সেটা হচ্ছে এই রাউন্ড সার্কেলটা, আর যেটাকে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্ট সার্কেল বলতে আমি যদি C2 কে ভাবি, তাহলে C2 এর সঙ্গে কে কে আছে? C2 এর সঙ্গে আছে একটা CH3 বসালাম, C2 এর সঙ্গে একটা আছে হাইড্রোজেন, C2 এর সঙ্গে একটা আছে ক্লোরিন, বলো। আর আমার এই গোটা সার্কেলটা মানে আরেকটা কার্বন, তো সেই কার্বনের সাথে আবার কে কে আছে? সেই কার্বনের সাথে আর একটা CH3 আছে, একটা ব্রোমিন আছে, একটা হাইড্রোজেন আছে। যখন আমরা পেছনের কার্বনটার কথা ভাববো, অর্থাৎ এই রাউন্ড সার্কেল, তখন আমরা সেই বন্ডগুলোকে ভেতরে
ঢোকাবো না, বাইরে জাস্ট টাচ করবো এই সার্কেলটাকে। আর যেটা প্রথম কার্বন অর্থাৎ পয়েন্টেড, সেটাকে আমরা পুরো কানেক্ট করে দেবো। এটাই হচ্ছে মূলত নিউম্যান। এবার নিউম্যানের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার হয়, তাদের বিভিন্ন ফর্ম হয়, অ্যান্টি ফর্ম, গস ফর্ম। তো সেগুলো আমাদের এত ডিটেলসে প্রয়োজন নেই আপাতত, অতটা ডিটেলসে যাবো না। জাস্ট আমি বললাম যে কোন একটা মলিকুল দিলে তাকে নিউম্যানে এভাবে আঁকা যেতে পারে। এটা আমাদের খানিকটা এলিমিনেশন রিয়াকশন কিছু হায়ার অর্ডারের ক্ষেত্রে প্রয়োজন হবে, হতে পারে আর কি। তো এত বেশি ডিটেলস লাগবে না, জাস্ট প্রজেকশন ফর্মুলাটা প্রয়োজন হতে পারে, এটা বললাম। আর একটা হচ্ছে সহজ প্রজেকশন ফর্মুলা। সহজ প্রজেকশন ফর্মুলাটাও ঠিক একইভাবে 2 কার্বন সিস্টেমের জন্যই অনেকটাই নিউম্যানের মতো। জাস্ট আমরা নিউম্যানে কি করছিলাম, যে কোন একটা মলিকুলকে এইভাবে না দেখে এইভাবে দেখছিলাম সামনে থেকে। তো সহজের ক্ষেত্রে কি করব, যে আমরা কোন একটা মলিকুলকে এইভাবেও দেখবো না, এইভাবেও দেখবো না, মলিকুলটাকে আমরা জাস্ট একটু এইভাবে বাঁকিয়ে দেবো, অর্থাৎ এটাকেও দেখতে পাবো, ঠিক এট দ্য সেম টাইম এটাকেও খানিকটা দেখতে পাবো। অর্থাৎ আমি বললাম এই C2 আর C3 যদি আমার এই দুটো জিনিস হয়, তাহলে C2 এর সঙ্গে কে কে আছে, উপরে একটা CH3 আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা ক্লোরিন আছে। আর C3 এর সঙ্গে কে কে আছে, নিচে একটা ব্রোমিন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা CH3 আছে। এটাই হচ্ছে সহজ প্রজেকশন ফর্মুলা। তো এই 4 ধরনের প্রজেকশন ফর্মুলার মধ্যে শুধুমাত্র আমাদের ফিশার এবং ফ্লাইং ওয়েস্টটাই আপাতত প্রয়োজন। সেগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। এগুলো জাস্ট ইন্ট্রোডাকশনটাই দিলাম, ডিটেলসে যাব না। এরপর আমরা শুরু করব আরএস নোমেনক্লেচার। তো আরএস নোমেনক্লেচার পড়ানোর আগে আমি যেটা বলতে চাই, যে আরএস নোমেনক্লেচারটা মূলত আমরা যেই জিনিসটার উপরে বেস করে শিখবো, সেটা হচ্ছে কোন একটা মলিকুল বিভিন্ন ভাবে ওরিয়েন্টেড থাকতে পারে 3D তে। তো তার সেই ওরিয়েন্টেশনটা আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখবো। অর্থাৎ বলতে চাইছি যে প্রত্যেকটা মলিকুলকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো হবে, তাদের একটা প্রায়োরিটি সিকোয়েন্স থাকবে। এবার সেই প্রায়োরিটি সিকোয়েন্সটা কিসের উপর ডিপেন্ড করে, এটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না, এটা জাস্ট একটা কনভেনশন বলা হয় এটাকে। কনভেনশন মানে কি, যে যেটার কোনো প্রমাণ বা কিছু নেই, জাস্ট এটা কতগুলো বিজ্ঞানী এবং কতগুলো যারা এইগুলোতে বিশেষজ্ঞ, তারা একত্রিত হয়ে সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে, যার কোনো পরীক্ষিত কোনো মানে নেই অ্যাকচুয়ালি। সেটাকে বলা হয় কনভেনশন। তো কনভেনশন যেটা আমরা এখানে ইউজ করব, সেটাকে বলা হবে সিআইপি সিকোয়েন্স। তো এটার 3 জনের নাম অনুসারে এটা হয়, সেটা হচ্ছে কান, ইনগোল্ড এবং প্রেলগ। সেখান থেকেই আসছে সিআইপি। তো সিআইপি সিকোয়েন্সটা কি, সেটা আমরা আরএস নোমেনক্লেচারটা এখন শুরু করব এবং ধীরে ধীরে সিআইপি সিকোয়েন্সটা সম্বন্ধে জানবো এবং মলিকুলের আরএস বের করাটা প্রথমে শিখবো, তারপর আমরা চলে যাব ইজেড নোমেনক্লেচারে। তো এবারে আমরা শুরু করব আরএস নোমেনক্লেচার। আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রে প্রথমে আমাদের যে জায়গাটা জানতে হবে, সেটা হচ্ছে সিআইপি সিকোয়েন্সটা কি। সিআইপি সিকোয়েন্স মানে আমি বললাম কান, ইনগোল্ড এবং প্রেলগ নামের 3 জন ব্যক্তির নামে এই সিকোয়েন্সটা তৈরি করা। অর্থাৎ আমরা বিভিন্ন অ্যাটমকে যে বললাম যে এরকম ভাবে ফিশারের ক্ষেত্রে আমরা কোনটাকে 1, 2, 3 বা 4 এইভাবে আমরা প্রায়োরিটি দেব, এবং বলেছিলাম যে ফিশারের লেস প্রায়োরিটি গ্রুপটাকে সবসময় নিচে রাখতে হবে, এগুলো আমরা বলেছিলাম। তো এই যে 1, 2, 3, 4 এগুলো কাদেরকে বলবো, কেন বলবো, সেই সিকোয়েন্সটা ঠিক করে দেয় এই সিআইপি সিকোয়েন্স। তো সিআইপি সিকোয়েন্স থেকে আমরা যেটা জানবো, সেটা হচ্ছে যে প্রথমেই বলা হচ্ছে অ্যাটমিক প্রায়োরিটি। অর্থাৎ কোন একটা কার্বন যেটা আমার মাঝখানে আছে, অর্থাৎ এই যে জয়েন্টে যে কার্বনটা আছে, সেই কার্বনের রেসপেক্টে বাকি 4টে যে বন্ড আছে না, তো সেই 4টে আলাদা আলাদা যে 4টে অ্যাটম বা গ্রুপগুলোর সঙ্গে যুক্ত, সেই 4টে অ্যাটম বা গ্রুপের প্রথম যে অ্যাটমটা এই কার্বনের সঙ্গে যুক্ত, সাপোজ OH, তার মানে ও এই কার্বনটার সঙ্গে সরাসরি যুক্ত। আবার এদিকে যদি বলি H, তার মানে H-টাই যুক্ত। আর একটা যদি বলি CH3, তার মানে কি শুধু কার্বনটাই এই কার্বনটার সঙ্গে যুক্ত। আর একটা যদি বলি Cl, এরকম যদি হয়, তাহলে প্রথম নিয়ম অনুযায়ী বলা হচ্ছে অ্যাটমিক প্রায়োরিটি, মানে
এই কার্বনের সঙ্গে বাকি যে চারটে জুড়ে আছে তাদের মধ্যে অ্যাটমিক নাম্বারের দিক থেকে যে হাইয়েস্ট সেই হবে মোস্ট প্রায়র। তো এক্ষেত্রে নিঃসন্দেহে ক্লোরিনটাই তাহলে মোর প্রায়র, তাহলে ওটাকে আমরা 1 বলবো, তারপর অক্সিজেন, তারপর কার্বন, তারপর হাইড্রোজেন। এটাই তো সিকোয়েন্স অ্যাটমিক। তো অ্যাটমিক সিকোয়েন্স অনুযায়ী আমরা এভাবে সাজাবো। এটা গেল ফার্স্ট নিয়ম। তারপর বলা হচ্ছে আইসোটোপিক প্রায়োরিটি, অর্থাৎ কোন একটা মলিকুলের ক্ষেত্রে যদি এরকম থাকে একটাতে হাইড্রোজেন আছে, একটাতে ডয়টোরিয়াম আছে, একটাতে ট্রাইটেরিয়াম আছে, আর একটাতে হচ্ছে সাপোজ ওএইচ আছে, তাহলে এটাকে তো আমরা নিঃসন্দেহে এখানে হাইয়েস্ট প্রায়োরিটি দিতেই পারি এটাকে। কিন্তু সবগুলোই তো হাইড্রোজেনেরই আইসোটোপ, তাহলে এদের মধ্যে কাকে আমরা মোর প্রায়র বলবো, বা এটাকে কি আদৌ সেক্ষেত্রে অ্যাসিমেট্রিক বলবো? অবশ্যই অ্যাসিমেট্রিক বলবো, কারণ তারা আলাদা আলাদা এনভায়রনমেন্টে আছে। তো অ্যাসিমেট্রিক হলো। এবার কাকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হবে? অবশ্যই যার ভর সংখ্যা সবচেয়ে বেশি তাকেই হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে, তারপর বাকিদেরকে। অর্থাৎ এটা হবে সিআইপি সিকোয়েন্স, সেটাকেই বলা হচ্ছে আইসোটোপিক প্রায়োরিটি। এরপর আসছে চেইন প্রায়োরিটি, অর্থাৎ কোন একটা কার্বনের সঙ্গে যদি চেইন যুক্ত থাকে, সাপোজ এই একটা কার্বন, এটার সঙ্গে একদিকে CH2 CH3 এটা আছে, একদিকে আছে OH, একদিকে আছে CH2 CH2 OH, আর একদিকে আছে CH2 CH2 Br। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কার্বন, এটার ক্ষেত্রে কার্বন, এটার ক্ষেত্রে কার্বন, এটার ক্ষেত্রে অক্সিজেন, তাহলে ফার্স্ট প্রায়োরিটি নিঃসন্দেহে অক্সিজেন পাবে, রাইট? কারণ ডিরেক্টলি যাদের সাথে বন্ডেড তাদের মধ্যে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি। তাহলে এটাকে 1 বললাম, কিন্তু বাকিগুলো সবই তো কার্বন, তাহলে কাকে আগে দেব? সেক্ষেত্রে কি করতে হবে? চেইন প্রায়োরিটি, অর্থাৎ চেইনটাকে দেখতে হবে যে সেই চেইন অনুযায়ী পরপর কার্বন গুলো কার সাথে বন্ডেড আছে। তো এই কার্বনের সঙ্গে আবার আরো একটা কার্বন বন্ডেড আছে, হ্যাঁ এদিকেও বন্ডেড আছে আর একটা কার্বন, এদিকেও আছে, তাহলে সেটা দিয়েও হলো না, তাহলে তারপরের সিকোয়েন্সে যেতে হবে। এদিকে আছে অক্সিজেন, এদিকে আছে আরেকটা হাইড্রোজেন CH2OH, তার মানে এদিকে কি আরেকটা CH2 আর একটা H, তার মানে এদিকে হাইড্রোজেন আছে, তাহলে এটা কম হয়ে গেল। আর এদিকে আছে ব্রোমিন, তাহলে ব্রোমিনটা এই অক্সিজেনের চেয়ে মোর প্রায়র, তাহলে এটা হবে আমার 2, এটা হবে 3, এটা হবে 4। ক্লিয়ার? এরপর যেটা আসছে সেটা হচ্ছে রেপ্লিকেশন প্রায়োরিটি। রেপ্লিকেশন প্রায়োরিটিটা বোঝাটা খুব প্রয়োজন, কারণ এখান থেকে মূলত যেই মেইন এবং অ্যাডভান্সে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, কারণ ওখানে তো এত ইজিলি করার মতো এরকম আরএস দেওয়া হবে না, একটু ক্রিটিক্যাল দেওয়ার চেষ্টা করা হবে। তো সেক্ষেত্রে এই রেপ্লিকেশন প্রায়োরিটিটা ভালোভাবে জানতে হবে। রেপ্লিকেশন প্রায়োরিটিতে বলা হচ্ছে যে যদি কোনো কার্বনের সাথে আরো একটা কোনো ডবল বন্ডেড বা সিঙ্গেল বন্ড বা ট্রিপল বন্ডেড যদি কোনো কিছু থাকে, অর্থাৎ আমি বললাম যে এই কার্বনের সঙ্গে একদিকে একটা হাইড্রোজেন আর এদিকে আর একটা CH2 এরকম আছে, আবার এদিকে একটা কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড N আছে, আবার এদিকে একটা কার্বনের সঙ্গে একটা H আছে আর একটা ডাবল বন্ড O আছে, আর এটার সঙ্গে সিম্পল OH আছে। তাহলে কি হবে যে আমরা নিঃসন্দেহে একদম ফার্স্ট অ্যাটমিক প্রায়োরিটি থেকে দেখতে পাচ্ছি এটা 1 নাম্বার হবে, কিন্তু বাকি সবার ক্ষেত্রে কার্বন এবং এই ডবল বন্ড ট্রিপল বন্ডেড, তো সেক্ষেত্রে আমরা চেইনটাকেও পাচ্ছি না, কারণ ওটা তো সিঙ্গেল বন্ডেড এর ক্ষেত্রে ছিল, এখানে তো সব মাল্টিপল বন্ড। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে যে এই কার্বনের সঙ্গে পরবর্তী অ্যাটমের ঠিক যতগুলো বন্ড আছে সেটাকে ধরে নিতে হবে যে এই কার্বনের সঙ্গে ততগুলো ওই অ্যাটম সিঙ্গেল বন্ডেড করে আছে। এরকম একটা ডবল বন্ড ছিল, সেটাকে তুলে আরেকটা কার্বন দেখিয়ে দিলাম, আর এর সাথেও আরেকটা কার্বন দেখিয়ে দিলাম, আলটিমেটলি এর সঙ্গে একটা কার্বনের বন্ড ছিল সেটাও দেখানো হলো, আবার এর সঙ্গে একটা কার্বনের বন্ড ছিল সেটাও দেখানো হলো। ক্লিয়ার? এবং এগুলো সবসময় যোজ্যতা 4 বানিয়ে দিতে হয়। যোজ্যতা 4 কিভাবে বানাতে হয়? যোজ্যতা 4 বানানোর ক্ষেত্রে এইভাবে 0 দ্বারা বোঝানো হয়। এদিকে একটা বন্ড করেছে এই কার্বনটা, বাকি 3টে এইভাবে 0 দ্বারা দেখানো হয়, এটাও একটা বন্ড করেছে, বাকি 3টেকে 0 দ্বারা দেখানো হয়। এই যে 0 0 দেওয়া হচ্ছে এগুলোকে বলা হয় মূলত ফ্যান্টম অ্যাটম বা অলিক পরমাণু।
যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, জাস্ট আমি নিজের সুবিধার্থে বন্ডটাকে ভেঙে এইভাবে রিপ্রেজেন্ট করছি, তাই এদেরকে বলা হয় ফ্যান্টম অ্যাটম। ওকে, তো এটাকে যখন আমরা ভাঙার চেষ্টা করব তখন কি দেখব যে এই কার্বনের সঙ্গে নাইট্রোজেনের একটা সিঙ্গেল বন্ড, আর আরো দুটো বন্ড ছিল নাইট্রোজেনের সঙ্গেই, সেই দুটোকে দেব। আর এই নাইট্রোজেনের সঙ্গে কার্বনের 3টে বন্ড ছিল, একটা আছে, বাকি দুটোকেও দেব। দিলে তাদের এবার আমার ভ্যালেন্সি সবসময় 4 করতে হবে, সেটা কার্বন হোক, অক্সিজেন হোক, যাই হোক। তাহলে এদের ভ্যালেন্সি 4 করতে গেলে কি করতে হবে? সিম্পলি 3টে, এখানেও 3টে, এখানেও 3টে, এখানেও 3টে। আর এর ভ্যালেন্সি আপাতত 3 আছে, তো এটাকেও 4 করতে হবে, তার জন্য এখানেও একটা হবে। ক্লিয়ার? এগুলোকে বলা হচ্ছে ফ্যান্টম অ্যাটম। এটাকে ভাঙবো, এটার সঙ্গে একটা কার্বন দিলাম, এটার সঙ্গে একটা অক্সিজেন দিলাম, দিয়ে এটাকে আবার 3টে দেখালাম, এটাকে আবার 3টে দেখালাম, এটাকে 2টো দেখালাম, কারণ এটা 2টো বন্ড করেছে, আর 2টো এখানে 4টে। ক্লিয়ার? তো এবার আমরা যদি ভাবি যে তাহলে আমাদের প্রায়োরিটিটা কেমন হবে, এই কার্বনের সঙ্গে প্রথমে একটা কার্বনের বন্ড, এখানেও আছে কার্বনের বন্ড, এখানেও আছে কার্বনের বন্ড, তারপর কি আছে, এক্ষেত্রে আছে আবার একটা কার্বন, এদিকেও কার্বন, কিন্তু এদিকে আছে অক্সিজেন, এদিকে আছে নাইট্রোজেন। তাহলে কার্বনের সঙ্গে কার্বনের বন্ড যতটা প্রায়র, তার চেয়ে নিশ্চয়ই কার্বনের সঙ্গে নাইট্রোজেনের বন্ড বেশি প্রায়র, কারণ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি। আবার তার চেয়ে বেশি প্রায়র কে হবে? অক্সিজেন, কারণ অক্সিজেনেরটা আরো বেশি। তাহলে এক্ষেত্রে আমরা 2 বলবো কাকে? আমরা এক্ষেত্রে 2 বলবো এইটাকে, কারণ এই কার্বনটার সঙ্গেই একটা অক্সিজেন আর একটা অক্সিজেন, 2টো অক্সিজেন যুক্ত। এই কার্বনটার সঙ্গে 3টে নাইট্রোজেন যুক্ত, কিন্তু আমার 3টে না 4টে সেটা বড় কথা নয়, যে প্রথমেই ক্যান্সেল আউট হয়ে যাবে যখনই এখানে অক্সিজেন আসবে, এখানে নাইট্রোজেন আসবে, কারণ অক্সিজেনের অ্যাটমিক প্রায়োরিটিটা বেশি নাইট্রোজেনের চেয়ে, তাই প্রথমে ক্যান্সেল আউট হয়ে যাবে এই অপশনটা। তাহলে এটাকে বললাম 2, এটাকে 1 দেওয়া ছিল, এবার 3 হবে কে? এখানে কার্বনের সঙ্গে কার্বনেরই বন্ড, এখানে কার্বনের সঙ্গে নাইট্রোজেনের বন্ড, তাহলে নাইট্রোজেন মোর প্রায়োর, তাহলে এটা হবে 3, এটা হবে 4। এই হবে আমাদের সিআইপি সিকোয়েন্স। ক্লিয়ার? তো 4টে প্রায়োরিটি সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হবে, তবে আরএসটা করার ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, তো এবারে আমরা যাচ্ছি আমাদের মূল পর্বে, সেটা হচ্ছে আরএস নোমেনক্লেচার। আরএস নোমেনক্লেচারে আমরা এই সিআইপি সিকোয়েন্সটা জানলাম। জানার পর সাপোজ একটা মলিকিউল দেওয়া আছে, তার কেমিক্যাল ফর্মুলাটা দেওয়া আছে এরকম, CH2Br CHOH CH3, এরকম একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, দিয়ে বলা হলো যে মলিকিউলটার আরএস কি হবে। তাহলে আমাদের এটা তো একটা নির্দিষ্ট কোনো ওরিয়েন্টেশন নয়, আমি CH3টাকে এখানে রাখতে পারতাম তাহলেও যেটা হতো, ওইসটাকে এখানে রাখতে পারতাম তাহলেও সেটা হতো। এটা কোনো ওরিয়েন্টেশন নয়, বা এটা কোনো প্রজেকশন নয়, এটাকে আমরা একটা নির্দিষ্ট প্রজেকশনে ফেলতে হবে, তারপর বলতে পারবো যে সেটার আরএস কি হবে। ওকে, তো এটা হলো তার একটা নরমাল ফর্মুলা। এবার আমি যদি ফিশারে এটাকে আঁকার চেষ্টা করি, তো আমার কিরকম হতে পারে? সাপোজ CH2Br এখানে রাখলাম, ওইসটাকে এখানে রাখলাম, হাইড্রোজেনকে এখানে রাখলাম, CH3টাকে এখানে রাখলাম। এটা আমার সেই ফিশার প্রজেকশনের মতো দেখতে। ক্লিয়ার? তো এবার আমার আরএসটা কিভাবে করব? আরএস করার ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ কি ছিল? প্রথমে সিআইপি সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। তো এটা নিঃসন্দেহে 1, এটা 4, বোঝাই যাচ্ছে এদের মধ্যে 2 আর 3 হবে। 2 আর 3 কি হবে? দুটোতেই কার্বন আছে, এক্ষেত্রে 2টো হাইড্রোজেন, আর এক্ষেত্রেও 2টো হাইড্রোজেন, আর এক্ষেত্রে লাস্টেরটাও হাইড্রোজেন, এক্ষেত্রে লাস্টেরটাও ব্রোমিন। তাহলে এটা হবে 2, এটা হবে 3। ক্লিয়ার? তাহলে এই যে আমি 1 2 3 4 করে সাজালাম, জিনিসটা দেখতে কেমন হলো? 1 2 3 4। আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমেই দেখতে হবে যে ফিশার প্রজেকশন ফর্মুলাতে আমাদের 4th প্রায়র যে গ্রুপটা, অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটি যার, সে ভার্টিক্যালি আছে নাকি হরিজন্টালি আছে। ফিশারের নিয়ম অনুযায়ী তাকে আমাদেরকে সবসময় ভার্টিক্যাল রাখতে হয়।
ফিশারের নিয়ম অনুযায়ী। তবে যে ভার্টিক্যাল না থাকলে আমরা আরএস করতে পারবো না সেটা নয়, সেটা আমরা এক্সাম্পল করতে করতে জানতে পারবো। তো এখানে ভার্টিক্যালি আছে, উলম্ব রেখাতে আছে। তো ফোর্থ প্রায়র গ্রুপ at vertical line আছে প্রেজেন্ট, এবং কি করতে হবে 1 থেকে 2 থেকে 3 এটা হতে হবে ক্লকওয়াইজ, তাহলে সেটাকে আমরা বলবো আর। যদি এই 1 থেকে 2 থেকে 3 এটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা তাকে বলবো এস। ক্লিয়ার? আবার যদি ফোর্থ প্রায়র গ্রুপ at horizontal line, তাহলে কি করতে হবে? তাহলে 1 থেকে 2 থেকে 3 এটা যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে আর হবে, যদি হয় ক্লকওয়াইজ তাহলে এস হবে। অর্থাৎ ঠিক উপরেরটার উল্টোটা, মূলত নিয়ম এটাই, তো তার রিভার্স হিসেবে এটাকে আমরা কনসিডার করি। যে তাহলে একটা স্টেপ আমাদেরকে কম করতে হয় পরীক্ষার ক্ষেত্রে, যে আমাদেরকে এই ফোর্থ প্রায়োরিটিটাকে ভার্টিক্যালে না এনেও আমরা হরিজন্টালি রেখেও করে দিতে পারি। মূল নিয়ম হচ্ছে প্রথমটা। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এটার নোমেনক্লেচার কি হবে? এক্ষেত্রে 1 থেকে 2 থেকে 3 এটা কি ক্লকওয়াইজ রোটেশন, ফোর্থ প্রায়র গ্রুপটা ভার্টিক্যাল লাইনে, তার মানে প্রথম নিয়মটা মেনটেন করছে, অর্থাৎ এটা আর। ক্লিয়ার? এবার যদি আমরা যেটা বলছিলাম যে এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে CH3টাকে এখানে আনা হলো আর হাইড্রোজেনটাকে এখানে রাখা হলো, তাহলে কি হবে? তাহলে যেটা হবে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3। তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? 1 2 3 4। ক্লিয়ার? তাহলে এটার রোটেশনটা কেমন? 1 থেকে 2 থেকে 3 এটাও ক্লকওয়াইজ রোটেশন, কিন্তু ফোর্থ প্রায়র গ্রুপটা তখন হরিজন্টাল লাইনে। হরিজন্টাল লাইনে যখনই ফোর্থ প্রায়র গ্রুপটা থাকবে তখন রুল 2, অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশন হলে সেটা এস হবে, অর্থাৎ এটা এস। তো এটা খুবই ইন্টারেস্টিং যে একই মলিকুল, তার কেমিক্যাল ফর্মুলা সেম, আমি জাস্ট একটা পজিশন চেঞ্জ করলেই তার নোমেনক্লেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই একটা কাইরাল মলিকুলের ধর্ম, যে তার একটা নির্দিষ্ট আরএস নোমেনক্লেচার থাকবে। আরএস ডিসক্রিপ্টর বলা হয় এদেরকে, এদেরকে জেনারেলি বলা হয় অ্যাবসলিউট কনফিগারেশন। আর আমরা গত ক্লাসে যেটা বলছিলাম ডিএল অর্থাৎ ডেক্সট্রো বা লিভো, এগুলোকে বলা হয় মূলত এদের রিলেটিভ কনফিগারেশন। তো অ্যাবসলিউট কনফিগারেশন, রিলেটিভ কনফিগারেশন, এগুলোর মানে হচ্ছে যেটা অ্যাবসলিউট কনফিগারেশন সেটা ওর একদম ইনহেরেন্ট প্রপার্টি বা নিজস্ব ধর্ম, আর যেগুলোকে আমরা বলে থাকি রিলেটিভ কনফিগারেশন সেগুলো ওটার নিজস্ব ধর্ম ঠিকই, কিন্তু ওটা অ্যাডাপ্টেড ফ্রম দ্য সোর্স, অর্থাৎ ওটা যেখান থেকে তৈরি হচ্ছে সেটার উপরে ওটা ডিপেন্ড করে যে কোনটা ডেক্সট্রো হবে বা কোনটা লিভো হবে, কিন্তু এরা কখনো কারোর উপর ডিপেন্ড করে না, এটা এদের নিজস্ব ইনহেরেন্ট প্রপার্টি। ক্লিয়ার? তো এই আরএস নোমেনক্লেচারটা আমরা কিভাবে ফিশার প্রজেকশনের ক্ষেত্রে দেখলাম কিভাবে হয়, এটাকেই আমরা ফ্লাইং ওয়েজেও দেখতে পারি। সাপোজ আমাকে একটা মলিকুল এঁকে দেওয়া হলো এইভাবে, এইভাবে দিয়ে বলা হলো যে এটা আর না এস, তাহলে কি করব? এক্ষেত্রেও নিয়ম এক, পুরো নিয়মটাই এক, শুধু পার্থক্যটা একটা জায়গাতে, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই একদম সেম সিআইপি সিকোয়েন্সে সাজাবো, সেটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা। তো আমরা ফিশারের ক্ষেত্রে যে নিয়মটা জেনেছিলাম সেটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে সবসময় ভার্টিক্যাল লাইনে রাখতে হবে, কিন্তু এই ফ্লাইং ওয়েজের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে সবসময় বিলো দা প্লেন বা অ্যালফা বন্ডে রাখতে হবে। এই ধরনের বন্ডগুলোকে সাধারণত আমরা অ্যালফা বন্ড বলি, যেটা আমার মূল প্লেনের পেছন দিকে থাকে, আর এই ধরনের বন্ডগুলোকে সাধারণত আমরা বিটা বন্ড বলি, যেটা মূল প্লেনের সামনের দিকে থাকে।
এটাকে অনেক সময় ব্রোকেন বন্ড বলা হয়, এটাকে অনেক সময় সলিড বন্ড বলা হয়। ওকে, তো আমাদের সুবিধার্থে আমরা অনেকগুলো টার্মই এক্ষেত্রে ইউজ করতে পারি, এর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল সেভাবে নেই। তো এর ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এই ব্রোকেন বন্ডে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা আছে। এবার আমাকে দেখতে হবে যে এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে আর, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এস। তাহলে 1 2 3 এটা ক্লকওয়াইজ হচ্ছে এবং ফোর্থ প্রায়োরিটিটা ব্রোকেন বন্ডে আছে, তার মানে এটা আর। যদি তা না হতো, অর্থাৎ কিছু যদি চেঞ্জেস আসতো এক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি বলতাম যে CH3 টা এখানে আছে, Cl টা এখানে আছে, OH টা এখানে আছে, H টা এখানে আছে, তাহলে এটা 4 হতো, এটা 1, এটা 2, এটা 3, তাহলে কি হতো সেক্ষেত্রে? সেক্ষেত্রে হতো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা এইরকম, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এবং লোয়েস্ট প্রায়োরিটিটা ব্রোকেন বন্ডে, তার মানে এটা এস হবে। এটাকে আমরা অনেক সময় ফ্লাইং ওয়েজ থেকে ফিশারে কনভার্ট করেও লিখতে পারি। কিভাবে করতে হয় ফ্লাইং ওয়েজ থেকে ফিশার? আমার যদি মলিকুলটা ফ্লাইং ওয়েজে গিভেন থাকে, সাপোজ এই একটা মলিকুল দিয়ে আমাকে বলা হলো এটাকে কনভার্ট করো ফিশারে, তাহলে আমি কিভাবে করব? এটা বিভিন্ন ভাবে করা যায়। তো তার মধ্যে আমি একটা সহজ উপায় বলছি, সেটা হচ্ছে যে আমরা এটাকে যদি একটু ঘুরিয়ে ভাবি, এই জিনিসটাকে একটু জাস্ট ঘুরিয়ে ভাববো এইভাবে, তাহলে আমরা যদি এটাকে এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে ভাবি, তাহলে ক্লোরিনটা এখানে, CH3 টা এখানে, উপরের বন্ডটা এখানে, পেছনের বন্ডটা এখানে, এই ক্লিয়ার? এটা আমি ভাবলাম এখান থেকে, পুরোটাই আমার ইমাজিনেশনের উপরে দাঁড়িয়ে থাকে স্টিরিওকেমিস্ট্রিটা। তো এক্ষেত্রে যে যত ভালোভাবে মলিকুল গুলোকে ইমাজিন করতে পারবে তার ক্ষেত্রে সুবিধাটা তত বেশি হবে। তো আমি জাস্ট এভাবে ঘুরিয়ে ভাবলাম ব্যাপারটাকে। এবার আমি দেখতে পাচ্ছি যে এই যে পাহাড়গুলো হয় না, এই যে পাহাড়ের পিক, পাহাড়ের পিকটা যদি সবসময় উপর দিকে থাকে, তাহলে আমরা কি করব? যেটা যেমন আছে সেই অনুযায়ী একটা আমি ভার্টিক্যাল লাইন টানবো, অর্থাৎ আমার বাঁ দিকে কে আছে? ক্লোরিন আছে, বাঁ দিক মানে নিচের দিক, ডান দিক মানে উপর দিক, বসালাম। এবার যেটা করব যে পিকটা যদি উপর দিকে থাকে, তাহলে সবসময় ব্রোকেন বন্ডটাকে বাঁ দিকে রাখবো, হাইড্রোজেনটাকে রাখলাম বাঁ দিকে, আর অ্যাবভ দ্য প্লেন বন্ডটাকে রাখলাম ডান দিকে। ক্লিয়ার? যদি আমার এই পিকটা নিচের দিকে থাকতো, অর্থাৎ যদি আমি এরকম ধরনের কিছু পেতাম, সাপোজ এখানে CH3, এখানে Cl, এখানে OH, এখানে H, তাহলে কি করতাম? তাহলেও আমি এইভাবে একটা ভার্টিক্যাল লাইন দেখতাম, লাইনের বাঁদিকে কে আছে? CH3, তাকে নিচে দেব, ডান দিকে কে আছে? Cl, তাকে উপরে দেব। যেহেতু পিকটা নিচের দিকে এরকম, এই পিকটা, সেহেতু আমার ব্রোকেন বন্ডটাকে এবার ডান দিকে দেবো, বাঁদিকে না দিয়ে। তাহলে ব্রোকেন বন্ডটাকে দেবো ডান দিকে, এটাকে দেবো বাঁদিকে। ক্লিয়ার? কিভাবে ফিশারকে, কিভাবে ফ্লাইং ওয়েজকে ফিশারে কনভার্ট করতে হবে? ক্লিয়ার? এরপর আমরা আর একটা কনভেনশন বলবো, সেটাও সিআইপি সিকোয়েন্সের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে কোন একটা মলিকুলের আরএস নোমেনক্লেচার যখন আমি ভাববো, সেক্ষেত্রে তাদের প্রায়োরিটি এরকম হবে, যদি এদিকেও একটা কাইরাল সেন্টার আছে, এই চিহ্নটা মানে কাইরাল, আবার এদিকেও একটা কাইরাল সেন্টার আছে, ওকে, তার মাঝখান দিয়ে আরেকটা বন্ড। আমি সাপোজ বললাম উপরের দিকে এমন একটা কিছু আছে যার কনফিগারেশন এসেছিল আর, নিচের দিকে এমন কিছু একটা আছে যার কনফিগারেশন এসেছিল এস, আর একটা দিকে হাইড্রোজেন আছে আর একটা দিকে ব্রোমিন আছে। তাহলে আমরা দেখছি যে এই দুটো সেম জিনিস, উপরেও যা নিচেও তাই, শুধু তাদের আরএসটা আলাদা। তাহলে আমরা কিভাবে প্রায়োরিটিটা সাজাবো? এটা 1, এটা 4, এটা নিঃসন্দেহে, কিন্তু 2 আর 3 এদের মধ্যে কে বড় কে ছোট? দুটোরই ফর্মুলা সেম,
পরপর বন্ডিং অর্ডার সেম, আইসোটোপিক সেম, চেইন সেম, রেপ্লিকেশন সেম কারণ ডাবল বন্ড নেই, তাহলে কিভাবে আমি এদের ক্ষেত্রে 3 আর 2 কে আলাদা করব? সেটা হচ্ছে বাই কনভেনশন সিআইপি সিকোয়েন্স অনুযায়ী সবসময় বলা হয় আর ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এস। এর কোনো নিয়ম নেই, কোনো রুল নেই, কোনো প্রমাণ নেই, এটা একটা জাস্ট সিআইপি সিকোয়েন্সের কনভেনশন। ওকে, এরপর আমরা আবার ইজেড পড়বো, সেক্ষেত্রে আমরা জানবো যে জেড ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ই। এটাও ঠিক একইভাবে কনভেনশন, এটা কোনো প্রুফ নেই, কোনো কিছু নেই। তো এটা হচ্ছে আরএস নোমেনক্লেচারের আরেকটা জায়গা যেটা আমি প্রথমে মিস করে গেছিলাম। এবার দেখবো দুটো কাইরাল সিস্টেম, দুটো কাইরাল সেন্টার যুক্ত কোন একটা সিস্টেমের আরএস। COOH CHO, এদিকে ব্রোমিন, এদিকে হাইড্রোজেন, এদিকে OH, এদিকে হাইড্রোজেন। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটাও একটা কাইরাল সেন্টার, এটাও একটা কাইরাল সেন্টার, দুটো কাইরাল সেন্টার আছে। তাহলে আমার আরএস নোমেনক্লেচার দুটোর জন্যই হবে, তাই তো? তাহলে আমি যদি কার্বনের নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে আমাকে বলতে হবে 2 নাম্বারটা কি আছে আর 3 নাম্বারটা কি আছে, তাদের আরএস নোমেনক্লেচারটা আমাকে বার করতে হবে। কিভাবে করব? প্রথমেই আমাদের সিআইপি সিকোয়েন্সে সাজাতে হবে। তো এই কার্বনের সঙ্গে প্রথমে এদিকে কার্বন যুক্ত, এদিকেও কার্বন যুক্ত, এদিকে অক্সিজেন যুক্ত, এদিকে হাইড্রোজেন যুক্ত। তাহলে অক্সিজেন মোর প্রায়র দিলাম 1। তারপর এই কার্বনটার সঙ্গে এরকম একটা গ্রুপ আছে, এই যে। তাহলে এবার দেখবো যে এটার সঙ্গে একটা কার্বন যুক্ত, এটার সঙ্গেও কার্বন যুক্ত। এবার এটার সঙ্গে সেই কার্বনের পরে একদিকে ব্রোমিন আছে, আর এটার সঙ্গে এই কার্বনের পরে অক্সিজেন আছে। তাহলে অক্সিজেন বেশি প্রায়র না ব্রোমিন বেশি প্রায়র? অবশ্যই ব্রোমিন বেশি প্রায়র। তাহলে আমার এই গোটা জিনিসটা একটা লিগ্যান্ড, তো একটা নির্দিষ্ট গ্রুপ হিসাবে কনসিডার করছি। তাহলে এই কার্বনের সাথে এদিকেও কার্বন আছে, এই কার্বনের সাথে এদিকেও কার্বন আছে, ক্যান্সেল আউট। এবার এই কার্বনের সঙ্গে এদিকে অক্সিজেন আছে, এই কার্বনের সঙ্গে এদিকে ব্রোমিন আছে, তাহলে এ জিতে গেল। তাহলে এই পার্টটা হবে আমার নাম্বার 2 প্রায়োরিটি, আর এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। তাহলে আমার 4th প্রায়োরিটিটা কোথায় আছে? হরিজন্টাল লাইনে আছে। এবং 1 থেকে 2 থেকে 3 কিভাবে আছে? 1 থেকে 2 থেকে 3 ক্লকওয়াইজ আছে, কিন্তু হরিজন্টাল, তার মানে এটা হবে এস, অর্থাৎ 2 নাম্বার সেন্টারটা আমার এস পেয়ে গেলাম। এবার আমি দেখব সেন্টার 3 এর কি নোমেনক্লেচার হচ্ছে এক্ষেত্রে আরএস, সেটা কিভাবে দেখব? এক্ষেত্রে আমি যদি কনসিডার করি, তাহলে দেখতে পাচ্ছি যে নিঃসন্দেহে ব্রোমিনটা 1, সেক্ষেত্রে আমি এই গোটাটাকে একটা লিগ্যান্ড হিসেবে কনসিডার করব, আর এই তিনটাকে রাখবো, যেহেতু এইটা কার্বনটাকে আমি কনসিডার করছি আরএস নোমেনক্লেচারের জন্য। তাহলে এটাকে বলছি 1, এটার সঙ্গে এদিকে একটা কার্বন যুক্ত, এদিকে একটা কার্বন যুক্ত, এই গ্রুপটা অ্যাকচুয়ালি এইভাবে আছে, এই গ্রুপটা। তাহলে এদিকে একটা কার্বন যুক্ত, এদিকেও একটা কার্বন যুক্ত, সেই কার্বনের সঙ্গে অক্সিজেন আছে, এদিকে সেই কার্বনের সঙ্গে অক্সিজেন আছে একটা, আবার সেই কার্বনের সঙ্গে একটা কার্বন আছে, কিন্তু এইদিকে আবারও সেই কার্বনের সঙ্গে আরো একটা অক্সিজেন এক্সট্রা থেকে যাচ্ছে। আমি বলেছিলাম যেগুলোকে এভাবে ভেঙে দেখাতে হয় ফ্যান্টম অ্যাটম হিসেবে। এই তাহলে আমি যদি দেখি যে এই কার্বনটার সঙ্গে অ্যাকচুয়ালি এই নিচের কার্বনটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হবে ফ্যান্টম অ্যাটম করলে, সেক্ষেত্রে এরকম 4টে ফুটো এইভাবে থাকবে। ওকে, তো এরকম। এবার এই কার্বনটার সাথে দুটো অক্সিজেন আছে, আর এই কার্বনটার সাথে একটা অক্সিজেন আছে, একটা কার্বন আছে। তাহলে একটা অক্সিজেনকে যদি ক্যান্সেল আউট করে, তাহলে এদিকে কে পড়ে থাকলো? একটা কার্বন, আর এর হাতে একটা অক্সিজেন। তাহলে কে বেশি প্রায়র? অক্সিজেন মোর প্রায়র। তাহলে এই গ্রুপটা হবে সেক্ষেত্রে 2, এই গ্রুপটা হবে 3, এটা 4। তাহলে 4 নাম্বারটা আমার আবার হরিজন্টাল লাইনে থাকলো, এবং ডিরেকশনটা কিরকম হলো? 1 থেকে 2 থেকে 3, এটা আবারও ক্লকওয়াইজ হলো, তার মানে এটাও এস। ক্লিয়ার? একাধিক কাইরাল সেন্টার যদি থাকে তাহলে কিভাবে আরএস বার করতে হয়, এবং সেক্ষেত্রে কিভাবে আমাদের এই রেপ্লিকেশন রুল ফলো করতে হয়, অর্থাৎ ফ্যান্টম অ্যাটমের টার্ম দিয়ে কিভাবে ভাঙতে হয়,
ক্লিয়ার এই জায়গাটা? এরপর আমরা দেখব কিছু এক্সাম্পল যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে বা আমাদের প্রয়োজন, এরকম কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। প্রথমে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যেটা আমরা এর আগেও করেছি, CH3OH COOH এদিকে H, এটার আরএস কি হবে? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে কেমন 1 2 3 4, 4 নাম্বারটা হরিজন্টালে আছে আর 1 থেকে 2 থেকে 3 মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হরিজন্টাল, তার মানে এটা কি হবে? যদি আমার এটা ভার্টিক্যাল থাকতো অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে এস হতো, কিন্তু এটা হরিজন্টালি আছে তার মানে এটা হবে আর। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে এরকম COOH OH H OH H OH, সরি এটা H। তো প্রথমেই আমরা দেখবো যে এই সেন্টারটা কাইরাল সেন্টারই নয়। কারণ কি এই সেন্টারটা কাইরাল সেন্টারই নয়? কারণ এর দুদিকেই সেম লিগ্যান্ড আছে, তার মানে এটা কাইরালই নয়। তাহলে এটা নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজন নেই, একটা সেন্টারেরই শুধু আরএস হবে। তার ক্ষেত্রে এটা 1 নাম্বার প্রায়োরিটি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে জিনিসটা কেমন দেখতে হচ্ছে? 1 2 3 4, 1 থেকে 2 থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এখানে আছে হরিজন্টাল লাইনে 4 আছে, তার মানে এটাও আর হবে। ওকে, এবার আমরা কিছু রিলেশনশিপ দেখব, যেটা আমরা গত ক্লাসে একবার বলেছিলাম যে হোমোমার, এনানসিওমার, ডায়াস্ট্রিওমার, এই ধরনের কিছু রিলেশনশিপ। তো সেই রিলেশনশিপ গুলো আমরা দেখব। এক্সাম্পল COOH CH3OH H, আর একটা দিচ্ছে সেটা হচ্ছে COOH CH3HOH। বলা হচ্ছে যে এদের দুজনের মধ্যে কি রিলেশনশিপ আছে সেটা বলতে হবে। সেই রিলেশনশিপটা আমরা কিভাবে বার করব? আমরা বলেছিলাম যে যদি একে অপরের মিরর ইমেজ হয় কিন্তু সুপার ইম্পোজ করা যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে তাদেরকে আমরা বলবো এনানসিওমার। আবার যদি মিরর ইমেজ হয় এবং সুপার ইম্পোজও করা যায় তাহলে তাদেরকে আমরা বলবো হোমোমার। এবং যদি একে অপরের মধ্যে কোনো রকম মিরর ইমেজ রিলেশনশিপ না থাকে তাহলে তাদেরকে আমরা বলবো ডায়াস্টেরিওমার। তো এটা দেখে প্রথমত মনে হতে পারে ডায়াস্টেরিওমার, কারণ মিরর ইমেজ হচ্ছে না। কিন্তু আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে ফিশারের ক্ষেত্রে আমি একটা মলিকুলকে এইভাবে 90 ডিগ্রি 20 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরিয়ে রাখতেই পারি, মানে আমার এই একটা প্লেনকে ফিক্স রেখে আমি সেই মলিকুলটাকে 180 ডিগ্রি ঘোরাতেই পারি। ওকে, 90 ডিগ্রি ঘোরানোটা পারমিশন নেই, 180 ডিগ্রি আমি ঘোরাতেই পারি। তো সেক্ষেত্রে আমি ঘোরালেই তাহলে তো মলিকুলটা চেঞ্জ হয়ে যাবে না, তার আরএস নোমেনক্লেচারটা সবসময় সেম থাকবে। অর্থাৎ আমি সবসময় যে মিরর ফেলেই দেখতে পাবো যে কি অবস্থায় আছে বা কি তাদের রিলেশন, সেটা কখনোই সম্ভব নয়, সব ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এরা সেম হতেও পারে নাও পারে, তাদের মিরর ইমেজ হতেও পারে নাও পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সবসময় যেটা ফিক্সড আছে এমন একটা অ্যাটম খুঁজে বার করতে হবে যার পজিশনটা দুটোর ক্ষেত্রে ফিক্সড। এটার পজিশন আর এটার পজিশন যদি আমি ফিক্সড করি তাহলে আমি বললাম যে এটাকে ফিক্সড রাখলাম, একে ফিশারে আর একটা পারমিশন আছে, সেটা হচ্ছে পেয়ার অফ 3 ইন্টারচেঞ্জ। তার মানে কি যে প্রথমে আমি একটা এখানে চেঞ্জ করব, তারপরে আবার আরেকটা চেঞ্জ করব, 2 পেয়ার ইন্টারচেঞ্জ বিটুইন দ্য 3, একটাকে ফিক্সড রেখে। তার মানে আমি এটাকে ফিক্সড রাখলাম, রেখে বললাম যে এটাকে আমি এর জায়গাতে নিয়ে যাব আর এটাকে নিয়ে আসবো এর জায়গাতে। করলাম, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? এটা এখানে COOH চলে গেল, এখানে CH3 চলে এলো, এখানে OH চলে এলো, এবং আরো একটা পেয়ার বলেছি 2 পেয়ার। তার মানে কি এবার এটা যেখানে শেষ করলাম ঠিক সেখান থেকে, অর্থাৎ এই এটাকে ফিক্স রাখবো, এটা তো ফিক্স হয়েই গেছে ফার্স্ট স্টেপে, আর এই দুটোর মধ্যে চেঞ্জ হবে, অর্থাৎ OH টা এখানে যাবে, CH3 টা এখানে আসবে। এটাকে বলা হয় 2 পেয়ার ইন্টারচেঞ্জ বিটুইন দ্য 3। তো 2 পেয়ার ইন্টারচেঞ্জ বিটুইন দ্য 3 যদি আমরা করি তখনই আমরা দেখতে পাবো যে এই জিনিসটা একদম হুবহু এটার উপরে ইম্পোজ করে দেওয়া যাচ্ছে, অর্থাৎ এরা দুজন হচ্ছে হোমোমার। ক্লিয়ার?
অর্থাৎ সেম মলিকুল বা আইডেন্টিক্যাল মলিকুল, কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের প্রথমে দেখে মনে হচ্ছিল যেন ডায়াস্ট্রিওমার হওয়ার চান্সটা বেশি, কিন্তু তা নয় অ্যাকচুয়ালি। তো এরপর আরেকটা এক্সাম্পল দেখব, সেক্ষেত্রেও জিজ্ঞাসা করা হয়েছে এদের মধ্যে রিলেশনশিপটা কি। সেটা হচ্ছে এই কোশ্চেন, HCl Br CH3 আর Cl H Br CH3, এই দুটোর মধ্যে রিলেশন জানতে চাওয়া হয়েছে। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে এটাকে আমরা যদি দেখি যে সবগুলোর বন্ডিং সিকোয়েন্স সেম আছে, তাহলে আমরা কি করব, যে প্রথম আমরা যদি শিওর হয়ে যাই যে এটা ডায়াস্ট্রিওমার হবে না, তাহলে সেক্ষেত্রে হোমোমার নাকি এনানসিওমার সেটা নিশ্চিত করার জন্য আরো একটা সিস্টেম আমরা করতে পারি। সেটা হচ্ছে এদের ডিরেক্ট আরএস করে, আমরা এত ঝামেলার মধ্যে যাব না, আরএস করব। যদি দুটোরই সেম আসে তাহলে বলবো হোমোমার, যদি দুটোরই অপোজিট আসে তাহলে আমরা বলবো এনানসিওমার। তার কারণ কি, আমরা কাইরালিটির সংকেতেই পড়েছিলাম যে যদি কোনো মলিকুল তার মিরর ইমেজের সাথে নন সুপার ইম্পসিবল হয় তাহলে তাকে বলবো কাইরাল। তো এই মলিকুলগুলো তো কাইরাল, তাহলে একে অপরের মিরর ইমেজ হবে কিন্তু নন সুপার ইম্পসিবল। আবার আমরা বলেছিলাম যে আর এবং এস হচ্ছে একে অপরের মিরর ইমেজ, তাহলে যদি দুটোই এস হয় তার মানে দুটোই সেম জিনিস, কারণ এদের বন্ডিং সিকোয়েন্সটা সেম এবং আরএসটা আমি সেম পাচ্ছি, তার মানে কোনো না কোনো ওরিয়েন্টেশন এরা সেম, তাহলে সেক্ষেত্রে এরা হোমোমার। আর যদি একটা এস পাই একটা আর পাই তাহলে কি হবে, যে কোনো না কোনো ওরিয়েন্টেশনে এরা একে অপরের মিরর ইমেজ কিন্তু নন সুপার ইম্পসিবল। ক্লিয়ার? তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা সিম্পলি আরএস নোমেনক্লেচার করে এখান থেকে বলতে পারি যে এদের মধ্যে রিলেশনশিপটা কি। তো ওটা যাক, এবারে আমরা নেক্সট কোশ্চেনে আসি। সেটা হচ্ছে এটা, এদের মধ্যে রিলেশনশিপটা কি সেটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমি কি করব, আমি বলেছিলাম যে কিভাবে একটা মলিকুলকে ফ্লাইং ওয়েভস থেকে ফিশারে কনভার্ট করতে হয়। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে ভাবি, এই মলিকুলটাকে, এটাকে বলছি এ, এটাকে বলছি বি, তাহলে এটাকে যদি আমি একটু ঘুরিয়ে ভাবি, তাহলে ক্লোরিনটা আমার এখানে, হাইড্রোজেনটা এখানে, ব্রোমিনটা ওপরে, CH3টা এদিকে। ওকে, তাহলে এটাকে আমি ফিশারে কিভাবে আঁকবো, সবসময় বাঁ দিকেরটা নিচে, ডান দিকেরটা ওপরে। এরকম যদি পিকটা উপরের দিকে থাকে পাহাড়ের, তাহলে ব্রোকেনটা বাঁ দিকে হবে, অর্থাৎ CH3টা বাঁ দিকে হবে, এটা ডান দিকে হবে। তাহলে এদের এবার প্রায়োরিটি সিকোয়েন্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 1 থেকে 2 থেকে 3 ক্লকওয়াইজ এবং 4 নাম্বারটা ভার্টিক্যাল, তার মানে এটা আর হলো। আর এটাকে নিয়ে যদি ভাবি, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে ভাবি, তাহলে হাইড্রোজেনটা এখানে, ক্লোরিনটা এখানে, ব্রোমিনটা ওপরে, CH3টা নিচে। ওকে, এটাকে এবার আমি একটু আঁকবো, তাহলে সবসময় বাঁ দিকেরটা নিচে থাকবে, উপরে থাকবে ডান দিকেরটা। আর যেহেতু পিকটা উপর দিকে পাচ্ছি তার জন্য বাঁ দিকেরটা, এই ব্রোকেন বন্ডটা সবসময় বাঁ দিকে আসবে, এটা যাবে ডান দিকে। এবার সিকোয়েন্স 1 2 3, 1 থেকে 2 থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ এবং এটা আবার 4 নাম্বারটা ভার্টিক্যালি, তার মানে এটা হবে এস। এবার আমরা যদি দেখি যে এদের মধ্যে তাহলে সম্পর্কটা কি, একটা আর হচ্ছে একটা এস হচ্ছে, যেটা এর আগের কোশ্চেনে বললাম। অর্থাৎ তাহলে আমরা বলতে পারছি যে এটা একে অপরের এনানসিওমার। এবার এদের মধ্যে আমরা মিরর ইমেজ রিলেশনশিপ খুঁজতে চাইলে খুঁজতে পারবো, ঠিক আগের মতো করে আমাদেরকে কোন একটাকে ফিক্স রেখে বাকি পজিশন গুলোকে চেঞ্জ করে এইভাবে করতে হবে। তো আমরা যদি খুব সিম্পলি এবং সহজে করতে চাই তাহলে আমরা আরএস নোমেনক্লেচারটাকে দিয়ে এখানে একটা কনক্লুশন করতে পারি। ওকে, তো এবারে আসছে আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে ইজেড নোমেনক্লেচার। ইজেড নোমেনক্লেচারটা কিছুই না, খুবই ইজি ব্যাপার, যেটা আমরা ছোটবেলা থেকে সিস ট্রান্সটা পড়েছি ঠিক তারই মতো। অর্থাৎ কোন একটা ডবল বন্ডেড সিস্টেমের ক্ষেত্রে এটা হয়ে থাকে ইজেড। ইজেড নোমেনক্লেচার আমরা সাধারণত এই ধরনের সিস্টেমকে বলে থাকি
সিস, এবং এই ধরনের সিস্টেমকে বলে থাকি ট্রান্স। ওকে, তো ইজেড নোমেনক্লেচারটা কি হয় যে আমরা সিস ট্রান্সের ক্ষেত্রে দুটোই সেম গ্রুপ যখন সেম দিকে থাকে তখন তাকে আমরা বলি সিস, যখন দুটোই সেম গ্রুপ ঠিক অপোজিট ডিরেকশনে থাকে তখন সেটাকে আমরা বলি থাকি ট্রান্স। কিন্তু ইজেড এর কনসেপ্টটা প্রায় এরকম, পুরোপুরি নয়। তার কারণ কি, আমরা যখন এই ইজেড নোমেনক্লেচারটা করব তখন দুটো গ্রুপকে যে এরকম সেম একদম হুবহু সেম দুটো গ্রুপকে সেম দিকে থাকতে হবে তা নয়, সেই দুটো সেম গ্রুপের প্রায়োরিটি যদি সেম হয় এবং তারা যদি একই দিকে থাকে তাহলে তাদেরকে আমরা ইজেড নোমেনক্লেচারের মধ্যে ফেলতে পারবো। অর্থাৎ এদের ক্ষেত্রে বলা হয়ে থাকে, ধরো সাপোজ এখানে সিএল আছে, এখানে একটা ওএইচ আছে, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে আমরা ঠিক আরএস এ যেরকম সিআইপি সিকোয়েন্স দেখেছিলাম এখানেও ঠিক একই রুল অ্যাপ্লাই হবে। তো এই কার্বনের রেসপেক্টে এদিকে একজন আছে, এদিকে একজন আছে, তাহলে যেটা বড় গ্রুপ সেটাকে উপরের দিকেরটাকে আমরা বলছি এক, নিচেরটাকে দুই, কারণ এটা বড় গ্রুপ, যেটা বড় তাকে আমরা এক বলবো। আচ্ছা, ঠিক একইভাবে এখানেও তাই, বড়টা অর্থাৎ উপরে এক নিচে দুই। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এক এখানে দুই এখানে, আর উপর এই পাশেরটাতে ঠিক তার উল্টোটা, এখানে এক এখানে দুই। অর্থাৎ এক এবং দুই দুটোই যদি সেম দিকে থাকে বোথ কার্বনে, তাহলে আমরা তাদেরকে এই সিসের মতো দেখতে হবে, অর্থাৎ সেটাকে আমরা বলবো জেড। আর যদি ট্রান্সের মতো দেখতে হয়, যে এক এবং দুই দুটো ক্ষেত্রে আলাদা আলাদা দিকে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো ই। ওকে, তো এটাকে আমরা যদি নাম্বারিং করি, নিঃসন্দেহে এই কার্বনের রেসপেক্টে এটা এক এটা দুই, আবার এই কার্বনের রেসপেক্টে এটা এক এটা দুই, তাহলে দুটোরই এক সেম দিকে, দুটোরই দুই সেম দিকে, তার মানে সিসের মতো, এটাকে আমরা বলে থাকি জেড। এটাকে যদি একটু ঘুরিয়ে বলি, যে ওইচ একটা এখানে, সিএল একটা এখানে, হাইড্রোজেন একটা এখানে, হাইড্রোজেন একটা এখানে, তাহলে কি হবে, এটা এক এটা দুই, এটা এক এটা দুই, তাহলে একটা এক একদিকে আরেকটা এক একদিকে, একটা দুই একদিকে আরেকটা দুই একদিকে, তার মানে ট্রান্সের মতো বিহেভ করছে, এটাকে বলা হবে ই। এই হলো ইজেড নোমেনক্লেচার। আমরা এলিমিনেশন রিঅ্যাকশন যখন পড়বো তখন বিভিন্ন কম্পাউন্ডের নাম, আইইউপিএসি নাম, তার আগে দেখবো যে যেটা ফাইনাল প্রোডাক্ট এলিমিনেশনের, তো সেটা যখন আইইউপিএসি নাম দেখবো তাদের ক্ষেত্রে এরকম ইজেড এর কিছু কনসেপ্ট আসতে পারে, তো সেটা আমরা তখন দেখে নেবো। ইজেডটা আমাদের যে খুব ডিটেলস এর প্রয়োজন তা নয়, আরএসটা থেকেই মেইনলি কোশ্চেনটা আসে, ইজেড থেকে তেমন খুব বেশি কোশ্চেন আসে না, তারপরেও আমি বলে রাখলাম। তো আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। একটা নতুন জায়গা থেকে আমরা পরবর্তী ক্লাসটা শুরু করব। স্টিরিও কেমিস্ট্রির পার্ট মোটামুটি এই অবধি। এরপর একদিন আমরা স্টিরিও কেমিস্ট্রির কোশ্চেন সলভিং এর জন্য একটা আলাদা ক্লাস করব, সেই দিন বাকিটা কভার করা হবে। ধন্যবাদ।